আমি আমার বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে এলাম দেখলাম পাশাপাশি তিনটি বাড়ির সাথে আমার শাশুড়ি মায়ের কোনো কথা নেই। বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া। আমার তো শুনেই খারাপ লাগতে শুরু করলো। আমি তখন নতুন বউ, একটা ভয় ভয় করতে লাগলো। সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ির সম্পর্কে। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয়ভীতি থাকে শ্বশুরবাড়ির লোকেরা কেমন হবে এই নিয়ে, বিশেষ করে শাশুড়ি মানুষটা। বিয়েটা যখন দেখাশোনা করেই তাই মেয়ের বাড়ির লোকজন ছেলের সম্পর্কেই খোঁজ খবর নেয় বেশি। শাশুড়ি কেমন হবে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না। প্রতিবেশীদের সঙ্গে কথা নেই এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করতো সবসময়। কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন। বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না, তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া? নিশ্চয়ই শাশুড়ি মায়ের সাথে কোনো উইক পয়েন্ট আছে, আমাকে জানতেই হবে সে কথা। কিন্তু সেভাবে জিজ্ঞেস করার সাহস হয়নি। বিয়ে 3 মাস পরে এদিকে নতুন বউকে দেখার জন্য শাশুড়ি মায়ের দুজন আত্মীয় বাড়িতে এলেন। শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা। আমি প্রণাম করতেই ওনারা বললেন, রেনুদি, তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী হয়েছে। তারপরে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, শুধু দেখতে সুন্দর হলেই হবে না, কাজে কর্মে সুন্দরী হতে হবে। রোদ দিয়ে কেউ জল খাবে না কিন্তু। শাশুড়ি মা শুনে চুপ করে থাকলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আমার একটু খারাপ লাগলো, বুঝলাম শাশুড়ি মার বাপের বাড়ির লোক তো, তাই এমন কথা বলার সুযোগ পেল। সে যাই হোক, দুপুরে খেতে বসে ঘটলো আরেকটা ঘটনা। ওই দুজন আত্মীয়র একজন বললেন, রেনুদির তাহলে তো কপাল খুলে গেল, দারুণ রান্না করেছি তোমার নতুন বউ। আমি তখন পাশেই দাঁড়িয়েছি, আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। এমা, না না, আমি রান্না করিনি, সব রান্না মাই করেছেন। তারপরও ওই আত্মীয় বললেন, ও আমি ভাবলাম তুমি রান্না করেছ, তা তুমি রান্না পারো না? অল্প অল্প পারি। রেনুদি, তুমি এখনো হেসেল ঠেলছ? বয়স হচ্ছে তো তোমার, কোথায় বৌমা রান্নার ভাত খাবে? আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বললেন, ঠিকই বলেছিস শোভা, তবে জানিস তো বৌমা রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে। বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি, তা না হলেও বুঝবে কি করে? ওকে যদি এখন থেকেই রান্না করতে দেই তাহলে তো ও ওর মতো করেই রান্না করবে। তারপর আমরাই আবার ভুল ধরে বলবো এটা নুন বেশি হয়েছে, ওটাতে নুন কম হয়েছে। জানিস, ভুল ধরতে সবাই পারে, কোনটা করলে ঠিক হবে সেটাই কেউ শেখায় না। আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি মা এমন কথা বলবেন। ওনাদের তখন মুখটা একেবারে চুন হয়ে গেছে। দেখলাম শাশুড়ি মা ওনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন, এই দেখো কাণ্ড। কথা বলতে বলতে ভুলে গেছি কখন ভাত শেষ হয়ে গেছে। রূপার বৌমা, ভাতটা নিয়ে এসো। তোমার রূপা মাসিকে দুটো ভাত দাও, আর তোমার শোভা মাসিকে মাছের মাথাটা দাও, ও আবার মাথা খেতে ভালোবাসে। আমি তো শুনে হাসছি মনে মনে। অতগুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন। তার মধ্যেও যেন কথাতেই গা দিলেন। খাওয়া দাওয়া সারা হয়ে যেতেই আমার শাশুড়ি মা ওই দুই আত্মীয় মানে শাশুড়ির পিস্ততুকে দুই বোনকে বললেন, তোরা তাহলে বিকেলে কখন বেরোবে? জানো বৌমা, তোমার 2 মাসে কিছুতেই থাকতে চায় না, যখনই আসে একবেলা কাটিয়ে চলে যায়। জানি না ওই দুই আত্মীয় থাকার ইচ্ছা ছিল কিনা। ওনার বাড়ি চলে যেতেই আমার শাশুড়িমা বললেন, এসব লোকেদের আমি একদম পছন্দ করি না। আমার নিজের পিস্তত বোন তো কি হয়েছে, এক বেলার জন্য আসবে, সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবে, ওটাই ওদের স্বভাব। দেখছে আমি ভালো আছি, কিছু তো একটা করতে হবে তাই না? শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দিই আর কি। সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম। বিয়ের পরে আমি শাড়িই পরতাম, গ্রামের দিকে তখন চুড়িদার পরার অতটা রেওয়াজ নেই। একদিন শাশুড়ি বললেন, বাড়িতে চুড়িদার নাইটি পরতে পারো। আমি শাশুড়ির কথা শুনেই নাইটি পরতাম। একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন, তোমার বৌমা বাড়িতে নাইটি পরে, তা তুমি কিছু বলছো না কেন? কথা শোনে না মনে হয় তাই না? এখনকার মেয়ে তো, তুমি বললেও শুনবে না। দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না। পরের দিন দেখি দুটো নাইটি কিনে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল, কোনটা নেবে? আমি একটা পছন্দ করে নিয়ে তারপর জিজ্ঞাসা করলাম আরেকটা কার জন্য? ওটা আমি পরবো। পরের দিন ওই কাকিমাকে দেখিয়ে আমার শাশুড়ি বললেন, ভাবছি এবার থেকে নাইটিই পরবো, শাড়ি থেকে দেখছি নাইটিই ভালো। ওই কাকিমা তখন একটু মুখ বাঁকিয়ে বলল, আমার শাড়িই ভালো লাগে। পরে আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি হঠাৎ করে নাইটি পরলেন? সব কথার মুখে জবাব দিতে নেই, কাজে দিতে হয়। কি করব, কি খাবো সেটা বাইরের লোক কেন ঠিক করে দেবে? এদের পাত্তা দিলেই সংসারে অশান্তি লাগবে, আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি লাগবে। এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে, আমরা না ওরা। যদি নিজেরা ভালো থাকতে চাই ওই রকম 2-1টা জবাব দিতে হবে।
স্ট্রেট কথা বলতে হবে। বুঝবে বনে বাঘ আছে, তাই বনে না যাওয়াই ভালো। আমার শাশুড়ি সম্পর্কে আমার ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল। আমিও শাশুড়ি নীতি শিখে গেলাম। আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, উচিত কথাই বলতে হবে, তাতে নিজেদের মঙ্গল। আমার শাশুড়ি বলেন, স্পষ্ট কথা বলে বন্ধু কম হয় আর শত্রু বেশি হয়। দুটো বন্ধু কমুক, কিন্তু উচিত কথাই বলবো, স্পষ্ট কথায় কষ্ট কম। নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারো অন্যায় কথাবার্তাকে প্রশ্রয় দেয় না। পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না। পাড়ার বউর টেবিল বৈঠকে শাশুড়িমাকে কখনো বসতে দেখিনি, কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি। তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধু প্রয়োজন নেই, কম মানুষই থাকুক, তাতে ভালো থাকা যায়। তবে আমার শাশুড়ির সাথে কি কখনো খিটিমিটি হয়নি? হ্যাঁ হয়েছে, রাগও করেছি, ঝগড়াও করেছি। শাশুড়িমা এটাই শিখিয়েছে, এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়াঝাটি অশান্তি হয় না। ঘটিবাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হবেই। বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হলো, আমি সেদিন রাগে খাইনি। আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনিয়েছিল, তাই রাগে আমি আমার ঘরে শুয়েছিলাম। সেদিন শাশুড়িমা আমার ঘরে এসে বললেন, বৌমা উঠে বসো, একটা কথা তোমাকে আজ বলবো। নিজে থেকেই যখন আমার ঘরে এসেছেন, তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম, বলুন। শাশুড়িমা আমার হাতটা ধরে বললেন, এই যে তোমার হাতের আঙুলের নখগুলো যখন বেড়ে যায়, তখন নখগুলোই কেটে বাদ দাও, আঙুল কিন্তু কেটে বাদ দাও না, নখ কিন্তু আঙুলেই বাড়ে। সংসার থাকতে গেলে একটু আধটু তো ঝামেলা হবেই, তাই ঝামেলাটুকু মনে না রেখে সেটা বাদ দিয়ে দিলে দেখবে সংসারের সব ভালোটুকুই পড়ে আছে। রাগ না করে খাবে চলো, রাগ করতে হলে খেয়ে দিয়ে তারপরে রাগ করো। শাশুড়ি মার ওই কথাটাই আমার সংসার জীবনের মূল মন্ত্র। কথাটা এত ভালো লেগেছিল, সেই থেকেই এখনো মনে গাঁথা আছে। তবে শাশুড়ি মার ওই কথাটা ভীষণ দামি, রাগ করতে হলে খেয়ে রাগ করো। সত্যিই তাই, যখন রাগ হবে না খেয়ে থাকলে দেখবেন আরো রাগ বাড়ছে। একবার খেয়ে নেবেন, সব রাগ চলে যাবে। বিয়ের পর আমার মেয়েরা শুধু শ্বশুরবাড়িই যায় না, শাশুড়ি হেসেলে গিয়েও উঠে। শাশুড়ি মানে খারাপ নয়, তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো, তাতে ভবিষ্যতেই ভালো হয়। আমার বিয়ে হয়েছে 15 বছর। বিয়ের পর থেকে শাশুড়ি মা টানা 10 বছর আমাকে রান্না করে খাইয়েছেন। আমি শাশুড়িকে বলেছি, আপনার হেসেল থেকে এবার অবসর নেওয়ার পালা, এখন আমি রান্না করব, আপনি খাবেন। তারপর থেকে 5 বছর হলো আমি শাশুড়ি হেসেল সামলাচ্ছি। এরকম শাশুড়ি সবার ভাগ্যে থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটি একটা আপুর জীবনের গল্প। আসলে আমার মেয়েরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়, তখন আমাদের অনেক বড় একটা স্বপ্ন থাকে, একটা ভালো শ্বশুরবাড়ি পাবো, ভালো একটা শাশুড়ি পাবো, ভালো একটা জামাই পাবো। অনেকের মতে কারো জামাই ভালো হলে শাশুড়ি ভালো হয় না, শাশুড়ি ভালো হলে জামাই ভালো হয় না, আবার ননদ ভালো হলে শ্বশুর ভালো হয় না। মানে সব দিক থেকে একটু সমস্যা থাকে। মেয়েদের উচিত সব জায়গায় সব রকম পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়া। এখন শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি শ্বশুরবাড়ির মানুষজন ভালো না হয় তাহলে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কারণ মেয়েদের জীবনটা হচ্ছে সংসার করেই খেয়ে যেতে হয়। কারণ সংসার জীবনে মেয়েদের স্বামী সব। যে মেয়ে স্বামী নেই, সে মেয়ে জানে যে সংসার জীবন কতটা কঠিন। একটা মেয়ে নির্দিষ্ট বয়সের পরে বাবার বাড়িতে আর কোনো কিছুই থাকে না, তখন তার স্বামীর বাড়িতেই সব কিছু থাকে। একটা মেয়ের যখন স্বামী ভালো হয়, তখন পৃথিবীটা জান্নাতের মতো হয়ে যায়। আর একটা মেয়ের যখন স্বামী খারাপ হয়, তখন বেঁচে থেকেই একটা মেয়ের জীবন নরকে পরিণত হয়ে যায়। আর বিয়ের পরে প্রথমে যদি আমরা এরকম ধারণা করি যে শ্বশুরবাড়ির মানুষজন ভালো হবে নাকি খারাপ হবে, এই ধারণাটাই কিন্তু আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। কারণ একটা মানুষ থেকে সময় দিতে হয়, সুযোগ দিতে হয়, শ্বশুরবাড়ির মানুষদের সাথে মিশতে হয়। আপনি যদি প্রথমে শ্বশুরবাড়ির মানুষদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে বিনিময়ে তাদের কাছ থেকে অবশ্যই আপনি ভালো ব্যবহার পাবেন না। প্রথম দিকে অবশ্যই মানুষকে সুযোগ দিতে হবে যে মানুষ তাদের আসল রূপটা দেখায়। এখন আপনি যদি প্রথম থেকেই খারাপ ব্যবহার করেন, তাহলে তারা তো আর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই কারণে শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক না কেন, আপনাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। আপনাকে অবশ্যই আপনার মা বোন বা আত্মীয় স্বজনদের কথায় শ্বশুরবাড়ির মানুষদের সাথে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যখন আপনি নিজে থেকে সবার সাথে ভালো ব্যবহার করবেন, তখন দেখবেন কি শ্বশুরবাড়ির মানুষজন যদি খারাপও হয়, তাদের আচার আচরণ যদি খারাপও হয়, তবুও তারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। কারণ মানুষ তো সময়ের সাথে সাথে মানুষজন পরিবর্তন হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে একসাথে থাকতে গেলে, জামাইয়ের সাথে একসাথে থাকতে গেলে অবশ্যই আপনার সাথে ঝগড়া হবে, ঝগড়াঝাটি হবে, রাগারাগি হবে, কিন্তু কখনো না খেয়ে থাকা যাবে না। কারণ না খেয়ে থাকাটা কোনো কিছুর সমাধান না। কিন্তু আমার মেয়েরা বড্ড অভিমানী, কিছু থেকে কিছু হলে আমরা খাওয়া বাদ দিই, আমরা নিজের শরীরটাকে কষ্ট দিই। তখন হয় কি, আমাদের রাগটা আরও বেড়ে যায় আর ঝগড়াটা আরও বেড়ে যায়। আর যখন ঝগড়া হয়, যখন রাগারাগি হয়, তখন সেই জিনিসটাকে নিয়ে সমাধান করতে হবে। সেই জিনিসটাকে গিট নিয়ে বসে থাকলে হবে না। কারণ সংসার জীবনে
ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয়, এগুলো যদি আপনি না শেখেন তাহলে কখনোই আপনার সংসার জীবনটা সুখের আর শান্তির হবে না। সংসার জীবনের সুখ শান্তি চাইতে গেলে আপনাকে অবশ্যই ছাড় দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনাকে নিজের ভালোটার সাথে সাথে অন্যের ভালোটাও দেখতে জানতে হবে। শুধুমাত্র নিজের স্বার্থটা বুঝলেই সংসার জীবনে কখনোই আপনি সুখী হতে পারবেন না। দিন শেষে প্রত্যেকটা মেয়ে ভালো একটা শ্বশুরবাড়ি পাক, প্রত্যেকটা মেয়ে একটা ভালো করে জামাই পাক, এই আশা করি, এই দোয়া করি আমরা সবার জন্য। সবাই সবার ভালো চাই। আমরা সবাই যদি সবার ভালো চাই তাহলে তো সব কিছুই অনেক সুন্দর হবে।